রাজশাহী বোর্ড 2025-এ অধ্যায় 6 থেকে যে প্রশ্নটি আসছে আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব। তো এখানে দেখো, এখানে আমাদেরকে ঘতে যেটা বলছে যে কি এক্স যৌগটির 5টি অণুর ভর নির্ণয় করো। এখানে এক্স যৌগটি এখানে 3 নাম্বার রিঅ্যাকশনের মধ্যে আমাদের এখানে একটা এক্স যৌগ দিছে। তো এক্স যৌগটি আমাদেরকে আগে কি সেটা আগে বের করতে হবে। তো এখানে দেখো আমাদের এখানে রিঅ্যাকট্যান্টে দেওয়া আছে কি কপার সালফেট, ঠিক আছে। তো আমরা এখানে আগে এক্সটা বের করব, আমরা রিঅ্যাকশনটা আগে লিখবো কপার সালফেট, এটার সাথে আমরা কি করব 5 অণু পানি দিব, ঠিক আছে। তো কপার সালফেটের 5 অণু যখন আমরা পানি দিব, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি তুতে বা পেন্টাহাইড্রেট কপার সালফেট, ঠিক আছে। আমরা তুতের সঙ্গে সবাই জানি যে কি তুত হচ্ছে কি কপার সালফেটের সাথে 5 অণু পানি যোগ, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি কপার সালফেট, এটার সাথে আমরা 5 অণু পানি যোগ করে দিব। তো এটাকে বলা হয় তুতে, অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি, এটার কেমিক্যাল নেম হচ্ছে কি পেন্টাহাইড্রেট কপার সালফেট। অর্থাৎ পেন্টা বলা হচ্ছে কেন, এখানে 5 আছে, 5 মানে হচ্ছে পেন্টাহাইড্রেট, মানে এখানে যেহেতু পানি আছে তখন এটাকে আমরা হাইড্রেট বলি, পেন্টাহাইড্রেট। আর এটা হচ্ছে কি কপার সালফেট, এটাকে সংক্ষেপে বলি, এটাকে আসলে আবার বলা হয় তুতে তুতে বলে, অথবা এটা রাসায়নিক নাম হচ্ছে কি পেন্টাহাইড্রেট কপার সালফেট। তাহলে আমাদের এখানে যে এক্স যৌগটি বলছে, এক্স যৌগটি আমরা কি পেলাম, এক্স যৌগটি আমরা পেলাম এখানে পেন্টাহাইড্রেট কপার সালফেট বা তুতে। তো এখন আমাদেরকে বলছে 5টি অণুর ভর। তো 5টি অণুর ভর বের করার আগে আমাদেরকে এখানে আগে একটি অণুর ভর কতটুকু হবে সেটা বের করতে হবে। তো আমি এখানে একটি অণুর ভর আগে তোমাদেরকে বের করে দেখাচ্ছি। আমাদের কপার কত, কপার হচ্ছে কি কপারের পারমাণবিক ভর হচ্ছে কি 63.5। এরপর আমাদের সালফার কতটুকু, সালফার হচ্ছে কি আমরা জানি 32। এরপর আমাদের আছে এখানে অক্সিজেন, অক্সিজেন কত, অক্সিজেন সবাই আমরা জানি এখানে 16। যেহেতু এখানে 4টা অক্সিজেন আছে তাহলে এটার সাথে 4 মাল্টিপ্লিকেশন করতে হবে। এরপর আমরা এখানে আছে, আমরা সবাই জানি পানির আণবিক ভর হচ্ছে কত 18। যেহেতু এখানে 5 অণু পানি আছে তাহলে আমরা 18-এর সাথে 5টা কি করব মাল্টিপ্লিকেশন করব। তো এটা যদি আমরা হিসাব করে যে সংখ্যাটা পাবো আসলে সেটা হবে যে কি আসলে পেন্টাহাইড্রেট কপার সালফেটের একটি অণুর ভর, ঠিক আছে। তো আমরা এখন এটি হিসাব করব। আমাদের এখানে আছে 63.5, এরপর প্লাস 32 প্লাস 16 মাল্টিপ্লিকেশন 4, আবার এখানে আছে আমাদের 5 মাল্টিপ্লিকেশন, এরপর আমাদের আছে 5 মাল্টিপ্লিকেশন 18, ঠিক আছে, বা 18। তাহলে এটাকে যদি আমরা একসাথে করি তাহলে এখান থেকে আমরা পাবো 249.5। তাহলে পেন্টাহাইড্রেট কপার সালফেটের একটি অণুর ভর কত, একটি অণুর ভর হচ্ছে কি এত। তো আমরা এখানে লিখবো, এখানে লিখতে পারি যে কপার পেন্টাহাইড্রেট কপার সালফেট এর একটি অণুর ভর কত এত। সুতরাং 5টি অণুর ভর কত হবে, সুতরাং 5টি অণুর ভর হবে, আমরা এখানে লিখতে পারি, সুতরাং 5টি অণুর ভর হবে, একটি অণুর ভর যদি এত হয় 5টি অণুর ভর, তাহলে এটা আমরা কিভাবে বের করব, এটার সাথে 5টা মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা লিখতে পারি 5 মাল্টিপ্লিকেশন 249.5। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দেখো এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা পাবো 1247.5। এটাই আমাদের আসলে এখানে এক্স এর যে 5টি অণুর ভর বের করতে বলছে, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। তো এখানে আমি তোমাদেরকে বাড়তি একটা জিনিস শিখিয়ে দিই, যদি এখানে আমাদেরকে 5টি অণুর ভর না বলে যদি বলা হচ্ছে কি 5 মোল অণুর ভর বের করো, 5 মোল অণুর ভর বের করো, তখন কি আনসারটা কেমন হতো দেখো। একই সিস্টেম, একই প্রসিজার, একই আনসার, কিন্তু আমরা এখানে যেটা করতাম তখন এখানে 5টি মোল বললে আমরা জাস্ট এটার সাথে কি করে দিতাম, আমরা এখানে 12,1247.5 যেটা আছে এটার সাথে আমরা শুধু জাস্ট গ্রামটা যুক্ত করে দিতাম, অর্থাৎ ইউনিটটা যুক্ত করে দিতাম। তখন আমাদের এখানে কপার সালফেট পেন্টাহাইড্রেটের 5 মোল অণুর ভর বের হয়ে যেত। যেহেতু আমরা জানি যে কি মোল হচ্ছে কি আণবিক বা পারমাণবিক ভরের গ্রামে প্রকাশিত আণবিক বা পারমাণবিক ভরের মান, ঠিক আছে। অর্থাৎ 1 মোল বলতে আমরা সেটাকে বুঝি, যদি অণু হয় এটা হবে কি অণুর ভরকে যখন আমরা অণুর ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন হবে যে কি 1 মোল অণু। আর যদি পরমাণু হয় তাহলে ওই পরমাণুর পারমাণবিক ভর যেটা আছে ওটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন ওইটা হয়ে যাচ্ছে আমাদের 1 মোল পরমাণুর ভর। অর্থাৎ মোলটা হচ্ছে কি এর সাথে সম্পর্কযুক্ত, ওটার গ্রাম আণবিক বা পারমাণবিক ভরের সাথে সম্পর্কযুক্ত। এরপর দেখো এখানে গতে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি নমুনা 1 ও নমুনা 2 এর মধ্যে কোনটি পরীক্ষাগারে ব্যবহারের জন্য অধিকতর
উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তো এখানে আমাদের নমুনা 1 এবং নমুনা 2 এর মধ্যে একটাই রিঅ্যাকশন দেওয়া আছে, ঠিক আছে। এটা থেকে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়া হচ্ছে উত্তপ্ত করে। এখান থেকে আমরা একই পাচ্ছি, এখানে আমাদের দেওয়া হয় না, তো আমরা অবশ্যই এটা দেখবো। এখান থেকে আমরা এখানে এটা কি হবে, এরপর আমাদের এখানে অক্সিজেন দেওয়া আছে। তাহলে এটা করার জন্য আমরা এখানে প্রথমে যে রিঅ্যাকশনটা দেওয়া আছে রিঅ্যাকশনটা লিখবো। যেহেতু নমুনা 1 এবং নমুনা 2 এর দুইটা রিঅ্যাকশনই একই রকম, তো আমরা একটা রিঅ্যাকশন দিয়ে একটা রিঅ্যাকশন দেখাইলে হবে। আমরা এখানে KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড একে যখন আমরা উত্তপ্ত করব, তাহলে আমরা এখান থেকে কি পাবো জানো? এখানে যেহেতু অক্সিজেন O2 যেটা আছে, এটা অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে দুটো অক্সিজেন যদি এখান থেকে বের হয়ে যায়, আর কি থাকবে বলতো? এখানে থাকবে আমাদের পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড Cl, ঠিক আছে। পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, আর এখানে থাকবে আমাদের কি অক্সিজেন। এখন আসো এখানে যদি আমরা এটার ব্যালেন্সের কথা চিন্তা করি, আমাদের এটা ব্যালেন্স আছে কিনা আমরা দেখবো। তো এখানে দেখো পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, এখানে পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা? অক্সিজেন হচ্ছে এখানে আমাদের দুইটা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা? তিনটা। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে এখানে আমরা আসলে আগে 2 দিতে পারি, 2 দিলে 2 দুগুণে 4 হবে, এখানে 2 না, এখানে 3 দিতে হবে আমাদের, ঠিক আছে। তো আমরা এটাকে যদি 3 দিই, 3 দুগুণে 6 হয়ে যাবে। আর এটা কত হবে? এটা হয়ে যাবে আমাদের, এটা হচ্ছে আমাদের 3। তো 3 কে আবার 6 বানাতে হলে এখানে আমাদেরকে কি দিতে হবে? 2 দিতে হবে। তাহলে এখানে আমরা যদি পুরোটা এবার দেখি, তাহলে এখানে ক্যাসিএল হয়ে গেছে দুইটা, আর এখানে তাহলে ক্যাসিএল 2 করতে হলে এখানে 2 দিতে হবে। তাহলে আমরা পুরো রিঅ্যাকশনটা যদি দেখি ব্যালেন্স হচ্ছে কিনা, দেখো এখানে আছে ক্যাসিএল 2টা, এখানে আছে ক্যাসিএল 2টা, আর অক্সিজেন এখানে কয়টা? এখানে আছে অক্সিজেন 3টা, এখানে আছে 2টা, 3 দুগুণে 6। তারপর এখানে অক্সিজেন দেখো 3 2 3 দুগুণে 6। তার মানে আমাদের এখানে রিঅ্যাকশনটা কি আছে? রিঅ্যাকশনটা এখন ব্যালেন্স অবস্থায় আছে। তো ব্যালেন্স অবস্থায় থাকার পর এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা দেখবো যে কি কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে আমরা কত পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড পাবো, ঠিক আছে। তো এটা হিসাব করে এরপর আমরা এখানে নমুনা 1 এবং নমুনা 2 আমাদের এখানে যে গ্যাটা দেওয়া আছে, আমাদের যে ভরা দেওয়া আছে 60 গ্রাম, আর এটা এখানে 50 গ্রাম, 55 গ্রাম, এই দুটাকে আমরা কম্পেয়ার করে দেখবো এখানে শতকরা পরিমাণ কার বেশি। যেটার শতকরা পরিমাণ বেশি পাবো আমরা, অর্থাৎ এখানে দেওয়া আছে 30 গ্রাম আর এখানে দেওয়া আছে 20 গ্রাম। তো এই দুটাকে কম্পেয়ার করার পর আমরা এখানে যেটাতে আমাদের অনুপাত শতকরা পরিমাণ বেশি থাকবে সেটা আমরা পরীক্ষাগারে ব্যবহারের জন্য অধিকতর উপযোগী হিসাবে বলতে পারি, ঠিক আছে। তো এর জন্য আমরা যেটা করব, প্রথমে এখানে যে আমাদের এই রিঅ্যাকট্যান্ট যেগুলো আছে এগুলা এবং প্রোডাক্টের যেই গ্রাম আণবিক ভর যেটা আছে সেটা আগে আমরা বের করব, ঠিক আছে। তো এখানে আমরা কি আছে, প্রথমে যেহেতু এটা 2 মোল বা সামনে 2 আছে, 2টা লিখে পটাশিয়াম আমরা জানি পটাশিয়াম হচ্ছে কত? 19 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 38, এরপর +1 এটা হবে কি আসলে 39। তার মানে পটাশিয়াম হবে কত? 39। আর ক্লোরিন কত আমরা সবাই জানি 35.5। এরপর আমাদের আর এখানে আছে অক্সিজেন, অক্সিজেন আমরা 16। এটা কারণ যেহেতু অক্সিজেন 3টা আছে, এটার সাথে আবার 3টা কি করতে হবে? মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এখানে আমরা যদি এটাকে হিসাব করি আমরা কত পাবো দেখো, আমরা পাবো 39 প্লাস 35 প্লাস 16 মাল্টিপ্লিকেশন 3, তাই তো? এটা করলে আমরা পাবো 122, এটার সাথে আমরা আবার 2 মাল্টিপ্লিকেশন করবো। তার মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 244, ঠিক আছে। এখানে আসলে 35.5 হবে, আর এখানে 44.4 হবে। এখানে হবে 44.4, না এটা হয়ে যাবে আসলে 40। এখানে আমরা ক্লোরিন যেটা আছে, ক্লোরিন হবে কত? ক্লোরিন হচ্ছে কি আমরা জানি 35.5। তাহলে এখানে আমরা এটা যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি আসলে 245। তাহলে 245 এখানে কি হচ্ছে? 245 পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে আমরা পটাশিয়াম ক্লোরাইড কতটুকু পাচ্ছি দেখো। এখানে যদি 2 অণু দেওয়া আছে বা 2 মোল আছে, তো এখানে আগে 2টা লিখে দিব। লিখার পর আমরা এখানে পটাশিয়াম কত? 39 প্লাস ক্লোরিন কত আমরা জানি 35.5, ঠিক আছে। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত? 39। তাহলে এই দুটোকে আমরা যদি হিসাব করি আমরা কত পাবো দেখো, 39 প্লাস 35.5, এরপর আমরা দেখে 2টা মাল্টিপ্লিকেশন করলে এখানে পাবো আমরা 149 গ্রাম। এখানে আমাদের এটার দরকার নেই, কারণ আমাদের এখানে অক্সিজেনটা আমাদেরকে হিসাব করতে হবে না। তো এখানে আমরা যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনটা আমাদেরকে কি মিন করতেছে দেখো, আমাদেরকে বলতেছে কি 245 গ্রাম যদি আমরা পটাশিয়াম ক্লোরাইড কে উত্তপ্ত করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এবার যদি আমরা এখানে নমুনা 1 এবং নমুনা 2 এখানে যদি হিসাব করি, প্রথমে ধরলাম আমরা নমুনা 1, ঠিক আছে। নমুনা 1
নমুনা 1 এর ক্ষেত্রে আমরা লিখবো নমুনা 1 এর ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে 60 গ্রাম। 60 গ্রাম দিয়ে আমাদেরকে আমরা পাচ্ছি কত 30 গ্রাম, ঠিক আছে। তো আমরা এই স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন থেকে আমরা এখন দেখবো যে কি আসলে আমাদের 60 গ্রাম থেকে আমরা কি পরিমাণ পাওয়ার কথা, কি পরিমাণ আমাদের উৎপাদ পাওয়ার কথা, আর আমরা কি পরিমাণ পাচ্ছি, এইগুলাকে রেশিও করে আমরা এখান থেকে শতকরা এটার পরিমাণ বের করতে পারি। তাহলে আমাদের 245 থেকে পাওয়ার কথা কত 149, তাহলে 1 থেকে পাওয়ার কথা কত, অবশ্যই কম হবে অভিজ্ঞ নিয়ম অনুযায়ী। কম হলে আমরা কি করবো 149 কে আমরা 245 দ্বারা কি করবো 245 দ্বারা ডিভাইড করবো, ঠিক আছে। তারপরে এখানে আমাদের নমুনাতে কত দিচ্ছে 60 গ্রাম, তাহলে 60 গ্রামের জন্য আমরা অবশ্যই বেশি পাবো। তাহলে আমরা কি করবো এই যে এখানে যেটা আছে এটাকে আমরা 149 কে আমরা 149 ডিভাইড বাই 245 এটাকে আমরা 60 দ্বারা কি করবো মাল্টিপ্লিকেশন করবো। তো মাল্টিপ্লিকেশন করলে আমরা এখানে যেটা পাবো দেখো এখানে কত পাচ্ছি আমরা 149 মাল্টিপ্লিকেশন 60 ডিভাইডেড বাই 245, তাহলে এখান থেকে পাবো আমরা 36.48। আমরা এখান থেকে কত পাচ্ছি 36.489। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারি 36.49 এত গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পাওয়ার কত ছিল, আমাদের উৎপাদে পটাশিয়াম ক্লোরাইড পাওয়ার কত ছিল 36.489 গ্রাম, কিন্তু আমরা পাইছি কত 30 গ্রাম। তাহলে আমরা শতকরা পরিমাণ যদি এখানে বের করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখানে শতকরা পরিমাণ দেখো আমরা কিভাবে বের করতে পারি। আমরা 60 গ্রাম থেকে পাওয়ার কথা ছিল কত এত গ্রাম, ঠিক আছে, আর আমরা পাইছি কত 30 গ্রাম। তাহলে আমরা যদি এটাকে শতকরায় প্রকাশ করি, আমি এখানে সংক্ষেপে তোমাদেরকে শতকরাটা দেখাই দিচ্ছি, অভিজ্ঞ নিয়ম অনুযায়ী তোমরা এটা লিখতে পারো। আমাদের যেহেতু এখানে উৎপাদ হচ্ছে কত 30 গ্রাম, এখানে যদি শতকরা প্রকাশ করবো এটার সাথে আমরা 100 মাল্টিপ্লিকেশন করবো, আর এখানে আমরা পাইছি কত 36.49। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখান থেকে কত পাবো দেখো, আমাদের এখানে আছে 3 জিরো আর ওখানে আছে 2টা জিরো, এটাকে আমরা ডিভাইড করবো 36.49 দ্বারা। তাহলে আমরা এখান থেকে পাবো কত, এখান থেকে পাবো আমরা 82.21%, যেহেতু এখানে আমরা শতকরা প্রকাশ করছি 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এটা হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে। তাহলে আমরা নমুনা 1 এ কি দেখতেছি দেখো, নমুনা 1 থেকে আমরা পাচ্ছি যে কি এটার পার্সেন্টেজ, এখানে এটার পার্সেন্টেজ হচ্ছে 82.21%। এখন সিমিলারলি আমরা যদি নমুনা 2 এরটা বের করি, নমুনা 2, ঠিক আছে, নমুনা 2 এরটা যদি আমরা সিমিলারলি হয়তো বের করি, আমি এখানে বিস্তারিত কিছু লিখতেছি না, আমাদের জাস্ট যে পোর্শনটা দরকার সেটা হচ্ছে কোনটা জানো, এটা। জাস্ট আমরা নমুনা 2 এখানে 60 এর জায়গায় কি লিখবো, 60 এর জায়গায় আমরা পাচ্ছি কত 55 গ্রাম বেশি ব্যবহার করছি, ঠিক আছে। তো 55 গ্রাম থেকে আমরা দেখবো কত গ্রাম পাওয়ার কথা, ঠিক আছে। তো আমি এখানে সংক্ষেপে এটা করে দিচ্ছি তোমাদেরকে। আমরা এখানে উপরে লিখবো কত দেখো 149, এই যেটা যেটা এখান থেকে পাইছি 149, আর নিচে লিখবো আমাদের কত 245, আর এখানে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত, এখানে পাইছি 60 আর এখানে আছে আমাদের 55। তাহলে আমরা এখানে যেহেতু নমুনা 2 হিসাব করতেছি তাহলে আমরা এখানে এটার সাথে 55টা মাল্টিপ্লিকেশন করবো। এই হিসাবটা করলে আমরা এখান থেকে কত পাবো দেখো, আমাদের উপর আছে 149 মাল্টিপ্লিকেশন 55, এরপর এটাকে ডিভাইড করবো 245 দ্বারা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাবো কত 33.4489, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 33.45 ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে পাওয়ার কথা ছিল 33.45, আর আমরা এখানে পাইছি কত 20 গ্রাম, ওরা নমুনা 2 তে দেওয়া আছে 20 গ্রাম পাইছে। তাহলে এটাকে যদি আমরা এই একই সিস্টেম এটার মতো করে যদি আমরা এটাকে হিসাব করি, জাস্ট এখানে আমরা কি করব, এখানে আমরা 36.49 এর জায়গায় আমরা বসাবো 33.45, আর এখানে 30 এর জায়গায় বসাবো আমরা কত 20, একই সিস্টেম কিন্তু, ঠিক আছে। এখানে আমরা 20টা বসাবো, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এটার কত পার্সেন্ট নমুনা 2 থেকে পাচ্ছি এটা বের হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে সংক্ষেপে তোমাদেরকে বসিয়ে দিচ্ছি, এখানে আমাদের উপরে আমরা পাওয়ার পাইছি কত 20, আর আমাদের পাওয়ার কথা ছিল কত 33.45। এরপর এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত দ্বারা 100 দ্বারা, যেহেতু আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলছে। তো এটাকে যদি আমরা হিসাব করি দেখো কত পার্সেন্ট পাবো, 2000 ডিভাইড বাই 33.45, এটা হিসাব করলে আমরা পাবো 59.79, অর্থাৎ 59.79 আমরা এখান থেকে কি পাবো শতকরা উৎপাদ পাবো, ঠিক আছে। আর এখানে উৎপাদ পাবো কত, এখানে উৎপাদ পাচ্ছি আমরা 82.21। তাহলে আমরা বলতে পারি নমুনা 1 এবং নমুনা 2 এর মধ্যে নমুনা 1 এ আমাদের
পার্সেন্টেজে উৎপাদের পরিমাণ বেশি এবং নমুনা 2 উৎপাদের পরিমাণ কম। যেহেতু নমুনা 1 আমরা বেশি উৎপাদ পাচ্ছি, অর্থাৎ পার্সেন্টেজে নমুনা 1 এর উৎপাদের পরিমাণ বেশি, তাহলে আমরা বলতে পারি নমুনা 1 এ ব্যবহার করা পরীক্ষাগারে অধিকতর উপযোগী। ঠিক আছে, তো এটা আমাদেরকে এখানে মূলত বের করতে বলছে। তো আশা করি প্রশ্ন দুটো তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখানে